नमस्कार ভিউয়ার্স, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো আমরা আজকে এমটিএস 2023 এর যে 5 নাম্বার শিফটে পরীক্ষা হয়েছিল সেখানকার জিকে জিএস প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে? তো দেখো প্রথমেই যে প্রশ্নটা আছে সেটা যে কি গোয়া ও নোয়ামুন্ডি খনি ভারতের কোন রাজ্যে অবস্থিত, ঠিক আছে? গোয়া এবং নোয়ামুন্ডি খনি ভারতের কোন রাজ্যে অবস্থিত? আসাম নাকি হরিয়ানা নাকি রাজস্থান নাকি ঝাড়খণ্ড? তো মনে রাখবে গোয়া এবং নোয়ামুন্ডি এই যে দুটো খনি আছে এটা অবস্থিত হচ্ছে ঝাড়খণ্ডে। এবং কিসের খনি এগুলো? আয়রনের বা লোহা খনি, ঠিক আছে? লৌহ খনি। তাহলে ঝাড়খণ্ডের দুটি গুরুত্বপূর্ণ লৌহ খনি কি? গোয়া এবং নোয়ামুন্ডি, ঠিক আছে? তাছাড়া তোমরা যদি দেখো ঝাড়খণ্ডে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ যে খনিজ পদার্থ পাওয়া যায় সেটা হচ্ছে অভ্র, যেটাকে বলা হচ্ছে মাইকা, ইংরেজিতে কি বলা হয়? মাইকা, ঠিক আছে? এরপর দেখো এই যে অভ্র এটা কিন্তু পশ্চিমবঙ্গেও পাওয়া যায়, পশ্চিমবঙ্গের কোথায় পাওয়া যায়? পুরুলিয়া জেলাতে কিন্তু এই অভ্র পাওয়া যায়, ঠিক আছে? কোথায়? পুরুলিয়া জেলায়। পরবর্তী প্রশ্ন দেখো, বুদ্ধ পূর্ণিমা ড্যাশ হিন্দু মাসে একটি পূর্ণিমা দিনে চিহ্নিত করা হয়, অর্থাৎ বুদ্ধ পূর্ণিমাটা কোন মাসের, বাংলা যে মাসগুলো আছে সেই বাংলা কোন মাসের একটা পূর্ণিমা তিথি, ঠিক আছে? বৈশাখ, জ্যৈষ্ঠ নাকি ভাদ্র নাকি আষাঢ়? তো মনে রাখবে এই যে বুদ্ধ পূর্ণিমা এটা আমরা বৈশাখ মাসের পূর্ণিমাতে পালন করে থাকি, ঠিক আছে? এই বুদ্ধ পূর্ণিমা দিনটি খুব গুরুত্বপূর্ণ, তার কারণ কি এই বুদ্ধ পূর্ণিমার আরও একটি নাম হচ্ছে বৈশাখী পূর্ণিমা। কি বলা হয়? বৈশাখী পূর্ণিমা। এই বৈশাখী পূর্ণিমার দিনেই গৌতম বুদ্ধ, ঠিক আছে, বৌদ্ধ ধর্মের যে সংস্থাপক গৌতম বুদ্ধ তিনি জন্মগ্রহণ করেছিলেন এই দিনেই। তাছাড়া কি তিনি জ্ঞান প্রাপ্তি, ঠিক আছে, তিনি যে জ্ঞান পেয়েছিলেন সেই জ্ঞান প্রাপ্তিও হয়েছিল এই বৈশাখী পূর্ণিমার দিন। এবং তার মৃত্যু নির্বাণ, ঠিক আছে, সেটিও কখন হয়েছিল? এই বৈশাখ পূর্ণিমার দিন। তাহলে কি এই বৈশাখ পূর্ণিমা কী জন্য গুরুত্বপূর্ণ? গৌতম বুদ্ধের যে জন্ম, মৃত্যু এবং জ্ঞান প্রাপ্তি সব কিছুই কিন্তু এই বুদ্ধ পূর্ণিমার দিন হয়, ঠিক আছে? দেখো গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিল 563 বিসিতে, কোথায়? লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিল এবং মৃত্যু হয়েছিল 483 বিসি, ঠিক আছে? এগুলো অ্যাপ্রক্স ধরা হয়, কোনো সঠিক যে ডেট সেই ডেট কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে? জন্ম 563 বিসি এবং ডেট 483 বিসি। কোথায় মৃত্যু হয়েছিল? কুশীনগর, উত্তরপ্রদেশের কুশীনগরে, ঠিক আছে? এরপর দেখো গৌতম বুদ্ধের তার জীবনে যেসব ঘটনাগুলো ঘটেছে, যেমন ঘর ছাড়া, জ্ঞান প্রাপ্তি, মৃত্যু, প্রথম যে কোথায় তার কী দিয়েছিল, প্রথম তার যে বক্তব্য কোথায় রেখেছিল, এই ঘটনাগুলো প্রত্যেকটারই একটা একটা করে নাম আছে। যেমন বাড়ি ছাড়ার যে ঘটনাটা, ঠিক আছে, গৌতম বুদ্ধের যে বাড়ি ছাড়ার ঘটনা তাকে সেটা তিনি তার 29 বছর বয়সে কিন্তু করেছিলেন, ঠিক আছে? তিনি 29 বছর বয়সে কিন্তু বাড়ি ছেড়েছিলেন। এবং এই যে ঘটনা, এই ঘটনাটাকে কি বলা হয়? ঘটনাটাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ, মহাভিনিষ্ক্রমণ, ঠিক আছে? এরপর দেখো তার যে জ্ঞান প্রাপ্তি, ঠিক আছে, এই যে জ্ঞান প্রাপ্তি সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হচ্ছে সম্বোধি। তার যে জ্ঞান প্রাপ্তির ঘটনাটাকে তাকে বলা হচ্ছে সম্বোধি। তিনি এই জ্ঞান প্রাপ্তিটা কোথায় করেছিলেন? তিনি এই যেটা করেছিলেন বৌদ্ধগয়াতে, ঠিক আছে? বৌদ্ধগয়া এটা কোথায়? বিহার রাজ্যে, ঠিক আছে? কোন নদীর তীরে? নিরঞ্জনা নদীর তীরে। এবং কোন গাছের নিচে যদি বলা হয় তাহলে হচ্ছে অশোক গাছ, বা যেটাকে বলা হচ্ছে অশোক বৃক্ষ বা বটবৃক্ষ, ঠিক আছে? তাহলে অশোক বৃক্ষের নিচে নিরঞ্জনা নদীর তীরে বৌদ্ধগয়াতে তিনি কী করেছিলেন? জ্ঞান প্রাপ্তি পেয়েছিলেন। এবং জ্ঞান প্রাপ্তির ঘটনাটাকে বলা হয় কি বলা হয়? সম্বোধি বলা হয়, ঠিক আছে? এবং তার যে মৃত্যুটাকে কি বলা হয়? মহাপরিনির্বাণ, ঠিক আছে? এরপর দেখো গৌতম বুদ্ধের প্রথম যিনি টিচার, প্রথম শিক্ষক বা গুরু কে ছিলেন? প্রথম গুরু ছিলেন আলারা কালমা। কি নাম ছিল? আলারা কালমা। তিনি ছিলেন প্রথম
গুরু, তিনি কি শিখিয়েছিলেন গৌতম বুদ্ধকে? ধ্যান করতে হয় কিভাবে সেটা কিন্তু তিনি শিখিয়েছিলেন। ঠিক আছে, এরপর দেখো জন্ম, প্রত্যেকটা ঘটনার সাথে একটা সিম্বল আছে। গৌতম বুদ্ধের যে জন্ম সেটা সিম্বলটা কি? পদ্মফুল এবং ষাঁড়। তাহলে গৌতম বুদ্ধের জন্মর যে সিম্বল সেটা হচ্ছে লোটাস এবং বুল। তাছাড়া মহাভিনিষ্ক্রমণ মানে যেদিন তিনি বাড়ির থেকে বেরিয়ে গিয়েছিলেন সেই ঘটনাটার সিম্বল কি? ঘোড়া। নির্বাণ বা সম্বোধি, যেটাকে বলা হয় এনলাইটমেন্ট ইংরেজিতে, ঠিক আছে, সেটার সিম্বলটা কি আছে? বোধি ট্রি। ধর্মচক্র প্রবর্তন, যেদিন তিনি প্রথম কি করেছিলেন? জ্ঞান দিয়েছিলেন অন্য কাউকে, সেটা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। ঠিক আছে, তার যে সিম্বল সেটা হচ্ছে চাকা, হুইল। আরেকটা হচ্ছে মহাপরিনির্বাণ, যেটাকে বলা হচ্ছে ডেথ, মহাপরিনির্বাণ, তার চিহ্ন হচ্ছে স্তূপ। ঠিক আছে, তাহলে দেখো চিহ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, একটা করে আরেকবার দেখে নাও। জন্মর হচ্ছে কি? পদ্মফুল এবং হচ্ছে ষাঁড়। মহাভিনিষ্ক্রমণ মানে যেদিন তিনি বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন সেটা হচ্ছে ঘোড়া। দেখো ঘোড়া দিয়ে আমরা কি করি? ঘোড়া দিয়ে আমরা কোথাও এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, তাহলে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে কি দরকার? ঘোড়া। তাহলে বাড়ি ছাড়ার জন্য ঘোড়া। নির্বাণ বা সম্বোধি, যেটাকে বলা হচ্ছে জ্ঞান প্রাপ্তি, সেটার চিহ্ন হচ্ছে বোধি ট্রি। ঠিক আছে, বোধি গাছ। ধর্মচক্র প্রবর্তন মানে যেদিন তিনি প্রথম জ্ঞান দিয়েছিলেন কোথায়, সেটা চিহ্ন কি? চাকা। আর একটা হচ্ছে মহাপরিনির্বাণ, যেটাকে বলা হচ্ছে মৃত্যু, তার চিহ্ন হচ্ছে কি? স্তূপ। ঠিক আছে, তাছাড়া আরও কি কি আছে গুরুত্বপূর্ণ? ভারতবর্ষে টোটাল 4টা বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, বৌদ্ধ সংগীতি হয়েছিল। সেগুলো কখন কখন হয়েছিল সেটাও গুরুত্বপূর্ণ। দেখো প্রথম বৌদ্ধ সংগীতি হয়েছিল 483 বিসিতে, প্রথম যেটা হয়েছিল সেটা হচ্ছে 483 বিসিতে। ঠিক আছে, এবং সেটার ভেন্যুটা মানে কোথায় হয়েছিল? রাজগৃহতে হয়েছিল। এটাও গুরুত্বপূর্ণ, কবে হয়েছিল, কোথায় হয়েছিল এবং কোন রাজাতে সেটি করিয়েছিল। সেটা হচ্ছে আজাতশত্রু। ঠিক আছে, হরিয়ঙ্কা ডাইনেস্টির যে রাজা ছিলেন আজাতশত্রু, তার সময়ে প্রথম যে বৌদ্ধ সংগীতি সেটা হয়েছিল। সেকেন্ড বৌদ্ধ সংগীতি কখন হয়েছিল? 383 বিসিতে, মানে তার 100 বছর পর। এটা কোথায় হয়েছিল? বৈশালীতে, এবং এটি কে করেছিল? শিশুনাগ বংশের কালাশোক। 3 নাম্বার দেখো যে বৌদ্ধ সংগীতি, এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা হয়েছিল কোথায়? অশোকের সময় হয়েছিল, 250 বিসিতে হয়েছিল এবং পাটলিপুত্রতে হয়েছিল। ঠিক আছে, এই পাটলিপুত্র কোথায়? বিহারে। এবং 4 নাম্বার যে বৌদ্ধ কাউন্সিল বা 4 নাম্বার যে বৌদ্ধ সংগীতি, এটা হচ্ছে সর্বশেষ, লাস্ট, সর্বশেষ সংগীতি। এটা হয়েছিল 98 এডিতে। কোথায় হয়েছিল? কাশ্মীরে হয়েছিল। এবং কোন রাজার আমলে হয়েছিল? কনিষ্ক। তাহলে আরেকবার দেখে নাও, প্রথমটা হয়েছিল 483 বিসি, কে করেছিল? আজাতশত্রু, রাজগৃহতে। সেকেন্ড হয়েছিল 383 বিসি, বৈশালীতে হয়েছিল, কালাশোক করেছিল। 3 নাম্বারটা 250 বিসি, পাটলিপুত্র, অশোক। 4 নাম্বারটা 98 এডি, কাশ্মীর আর কনিষ্ক। ঠিক আছে, এরপর দেখো নিচের কোনটি আফগানিস্তানের? নিচের কোনটি আফগানিস্তানের সরকারি ভাষা? ঠিক আছে, প্রশ্নটা আছে যে নিচের কোনটি আফগানিস্তানের সরকারি ভাষা? সিংহল, বার্মিজ, দারি নাকি জংখা? তো দেখো ভারতের ম্যাপটা তোমরা একবার দেখো। ঠিক আছে, ভারতের ম্যাপ হচ্ছে এটা, এটা হচ্ছে ভারতের ম্যাপ। ঠিক আছে, তো দেখো আমাদের ভারতের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই, কিন্তু ভারতের যেটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে কি? হিন্দি। আমাদের এটা হচ্ছে সরকারি ভাষা হচ্ছে হিন্দি। ঠিক আছে, এরপর দেখো এখানে আছে পাকিস্তান, পাকিস্তানের কি? উর্দু। ঠিক আছে, বাংলাদেশ, বাংলাদেশে কি আছে? বাংলা। ঠিক আছে, এরপর দেখো নেপালে আছে নেপালি। ঠিক আছে, এরপর হচ্ছে আফগানিস্তান, আফগানিস্তানের যে সরকারি ভাষা সেটা কি? আফগানিস্তানের 2টা সরকারি ভাষা, একটা হচ্ছে দারো, দারো বা দারি বলা হয়, আর একটা হচ্ছে পাস্তো, একটা হচ্ছে পাস্তো। এই যে আফগানিস্তানের সরকারি ভাষা কি? দারি বা পাস্তো, এটা হচ্ছে আফগানিস্তানের। এরপর দেখো সিংহল, সিংহলটা কোথাকার? শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার হচ্ছে কি? সিংহল বা তামিল। বার্মিজ, এটা হচ্ছে কোথাকার? মায়ানমার। এগুলো সব আমাদের প্রতিবেশী দেশ। ঠিক আছে, মায়ানমার, মায়ানমার। আর জংখা, জংখা হচ্ছে কোথাকার জানো? এটা হচ্ছে আমাদের যে প্রতিবেশী দেশ ভুটান।
ভুটানের সরকারি ভাষা হচ্ছে জংখা। এবং আরও একটি আমাদের প্রতিবেশী দেশ, সেটা হচ্ছে কি মালদ্বীপস। কিছুদিন আগে মালদ্বীপ নিয়ে খুব চর্চা চলছিল, সেই মালদ্বীপের যে সরকারি ভাষা সেটার নাম কি বিধেয়ী, বিধেয়ী। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। এরপর দেখো 1927 সালে মন্দির প্রবেশ আন্দোলন কে শুরু করেন? দেখো নামটা শুনে বুঝতে পারছো যে মন্দির প্রবেশ, তার মানে কি মন্দিরে যারা মন্দিরে নিচু জাতিদের অর্থাৎ যারা দলিত ছিল তাদেরকে কি করতো, মন্দিরে প্রবেশ করতে দিত না। তো সেইটার বিরোধিতা করে যে আন্দোলনগুলো হয়েছিল তাকে বলা হচ্ছে মন্দির প্রবেশ আন্দোলন। ঠিক আছে, সেই আন্দোলনের সাথে যুক্ত কে ছিলেন? মহাদেব গোবিন্দ রানাডে, ভীমরাও আম্বেদকর, মহাত্মা গান্ধী নাকি অ্যানি বেসান্ত? ঠিক আছে, তো দেখো মন্দির প্রবেশ আন্দোলন বা যেখানেই কোনো দলিতের হয়ে লড়তে দেখা যাবে সেটা হচ্ছে কে? ভীমরাও আম্বেদকর। কারণ এই বি.আর. আম্বেদকর বা ভীমরাও আম্বেদকর একমাত্র ব্যক্তি যিনি কিনা সারা জীবনটা কাদের জন্য কাটিয়েছেন? দলিতদের জন্য। কারণ তার জীবনেও তিনি অনেকবার অনেক উঁচু জাতির কাছে কি পেয়েছেন? অপমান পেয়েছেন। ঠিক আছে, তো দেখো এই দলিত আন্দোলন শুরু হয়েছিল কবে? 1927 সালে। ঠিক আছে, মন্দির প্রবেশ যে আন্দোলন কবে থেকে শুরু হয়েছিল? 1927 সাল থেকে। কে করেছিল? বি.আর. আম্বেদকর বা ভীমরাও আম্বেদকর। ঠিক আছে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা মন্দির প্রবেশ আন্দোলন হচ্ছে সেটা কি? 1930 সালে যেটা ঘটেছিল, 1930 সালের 2 মার্চ। ঠিক আছে, 2 মার্চ। এই আন্দোলনটার নাম ছিল কালারাম মন্দির প্রবেশ, কালারাম মন্দির প্রবেশ। ঠিক আছে, কালারাম মন্দির প্রবেশ আন্দোলন। ঠিক আছে, বোঝা গেছে। এরপর দেখো বি.আর. আম্বেদকর বা ভীমরাও আম্বেদকরের একটা সংগঠন ছিল। ঠিক আছে, বি.আর. আম্বেদকর একটি সংগঠন গঠন করেছিলেন, সেটা করেছিলেন 1924 সালে, যেটির নাম তিনি রেখেছিলেন কি? বহিষ্কৃত হিতকরণী সভা। অর্থাৎ কি, যারা পিছিয়ে পড়েছে, যাদেরকে আমরা বাদ দিয়ে দিয়েছে, সমাজ যাদেরকে বাদ দিয়েছে তাদেরকে নিয়ে একটা, তাদের যাতে ভালো হয় সেই জন্য একটা গঠন তৈরি করেছিলেন, সংগঠন, যেটাকে বলা হচ্ছে বহিষ্কৃত হিতকরণী সভা, হিতকরণী সভা। ঠিক আছে, 1924 সালে তিনি এটি স্থাপনা করেছিলেন। এরপর দেখো বি.আর. আম্বেদকরের একটা অটোবায়োগ্রাফি আছে, খুব গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে কি অ্যানহিলেশন অফ কাস্ট। ঠিক আছে, তাছাড়া কি ওয়েটিং ফর এ ভিসা, ওয়েটিং ফর এ ভিসা, ওয়েটিং ফর আ ভিসা, এটা হচ্ছে কি অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী। ঠিক আছে, তাছাড়া অন্যান্য যে বইগুলো আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যানহিলেশন অফ কাস্ট, অ্যানহিলেশন অফ কাস্ট। এটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে প্রশ্নটা, অ্যানহিলেশন অফ কাস্ট। ঠিক আছে, তাছাড়া আরও একটা আছে হু ওয়ার শূদ্রাজ, মানে শূদ্র কারা। ঠিক আছে, শূদ্র জাতি কারা, সেটা নিয়েই কিন্তু একটা বই লিখেছিলেন হু ওয়ার শূদ্রাজ। এরপর দেখো এখানে কি ছিল নাম একটা, মহাদেব গোবিন্দ রানাডে, এম.জি. রানাডে, এটাও একটা গুরুত্বপূর্ণ নাম। তিনি 1870 সালে একটি সংগঠন তৈরি করেছিলেন যার নাম ছিল পুনা সার্বজনিক সভা। কি নাম ছিল? পুনা সার্বজনিক সভা। ঠিক আছে, পুনা সার্বজনিক সভা। এরপর দেখো গান্ধীজি, গান্ধীজির যদি প্রশ্ন আসে যে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ, ঠিক আছে, ফার্স্ট সত্যাগ্রহ কখন হয়েছিল? 1906 সালে হয়েছিল, এবং এটা তিনি কোথায় করেছিলেন? সাউথ আফ্রিকাতে। ঠিক আছে, এটা কোথায় হয়েছিল? সাউথ আফ্রিকা। তাহলে গান্ধীজির প্রথম যে সত্যাগ্রহ সেটা হয়েছিল সাউথ আফ্রিকাতে, 1906 সালে তিনি করেছিলেন। এবং যদি বলা হয় ভারতে প্রথম হয়েছিল 1917 সালে। কখন? 1917 সালে চম্পারণ যে বিদ্রোহ, চম্পারণ বিদ্রোহটা ছিল কি? গান্ধীজির ভারতে প্রথম সত্যাগ্রহ। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্ন, গোবিন্দ সাগর যেটাকে বলা হয় ভাকরা নাঙ্গল প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ, গুজরাট, রাজস্থান নাকি পাঞ্জাব? তো দেখো গোবিন্দ সাগর বা ভাকরা নাঙ্গল যে প্রকল্প সেটা অবস্থিত হচ্ছে কোথায়? সেটা অবস্থিত হচ্ছে হিমাচল প্রদেশে। ঠিক আছে, হিমাচল প্রদেশে। কোন নদীর ওপর গড়ে উঠেছে এটা? শতদ্রু, শতদ্রু নদীর ওপর গড়ে উঠেছে। এই শতদ্রু নদীর আরও একটি নাম কি? সতলুজ। ঠিক আছে, সতলুজ।
এরপর দেখো বেশ কিছু প্রকল্প আছে এবং সেটা কোন রাজ্যে এবং কোন নদীর উপর গড়ে উঠেছে তোমাদেরকে জানা দরকার। যেমন ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, এটা কোন নদীর উপর? দামোদর নদীর উপর গড়ে উঠেছে। হীরাকুন্দ, হীরাকুন্দ প্রকল্প কোথায়? মহানদীর উপর গড়ে উঠেছে এবং এটি কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা। রিহান্দ, সোন নদীর উপর গড়ে উঠেছে ইউপিতে। তুঙ্গভদ্রা, তুঙ্গভদ্রা হচ্ছে কৃষ্ণা নদীর একটা উপনদী, ঠিক আছে, এবং তুঙ্গভদ্রা যে প্রকল্প সেটা কোন নদীর উপর গড়ে উঠেছে? তুঙ্গভদ্রা নদীর উপর গড়ে উঠেছে এবং এটি অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের মধ্যে অবস্থিত। নাগার্জুন সাগর বাঁধ, নাগার্জুন সাগর বাঁধ খুব গুরুত্বপূর্ণ, কৃষ্ণা নদীর উপর গড়ে উঠেছে কোথায়? অন্ধ্রপ্রদেশে। তেহেরি বা টেহেরি যেটা বলা হয় সেটা ভাগীরথী নদীর উপর গড়ে উঠেছে আর কোথায়? উত্তরাখণ্ডে। টেহেরি খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর দেখো ইডুকি, ইডুকি হচ্ছে পেরিয়ার নদীর উপর, কোথায়? কেরালাতে। কোন নদীর উপর? পেরিয়ার নদী, পেরিয়ার নদীর উপর কোথায় গড়ে উঠেছে? কেরালাতে। ফারাক্কা ব্যারেজ কোথায় অবস্থিত? আমাদের পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর উপর গড়ে উঠেছে, ঠিক আছে, ফারাক্কা। এরপর দেখো পণ্ডিত রবিশঙ্কর নিচের কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিশ্বব্যাপী পরিচিত ছিলেন? ঠিক আছে, মানে পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? মোহন বীণা, সরোদ, নাকি বিন, নাকি সিতার? তো দেখো এখানে দেওয়া আছে প্রত্যেকটা যে ইনস্ট্রুমেন্ট আছে এবং তাদের বাদকগুলোর নাম কিন্তু এখানে লেখা আছে। মোহন বীণা, এটা বীণারই একটা অংশ। আমাদের যে বীণা, সে বীণাকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মোহন বীণা আর একটা হচ্ছে রুদ্র বীণা। এই যে রুদ্র বীণা, এই রুদ্র বীণাটা কে তৈরি করেছিল? এই রুদ্র বীণাটা তৈরি করেছিল রাবণ, ঠিক আছে। কে তৈরি করেছিল? রাবণ। রাবণটা জানো রামায়ণের যে রাবণ বলা হয়, সেই রাবণই নাকি রুদ্র বীণার আবিষ্কার করেছিল, ঠিক আছে। তো দেখো মোহন বীণার যদি বলা হয় বাদক একজন গুরুত্বপূর্ণ পণ্ডিত বিশ্বমোহন ভাট, ঠিক আছে। রুদ্র বীণার হচ্ছে উস্তাদ সাদিক আলী খান আর আসাদ আলী খান, উস্তাদ সাদিক আলী খান এবং আসাদ আলী খান। সরোদ, সরোদ বাদক কে আছেন? উস্তাদ আমজাদ আলী খান, উস্তাদ আলাউদ্দিন খান। সিতার, সিতার বাদক কে আছেন? পণ্ডিত রবিশঙ্কর, উস্তাদ বিলায়ত খান এবং জয়া বিশ্বাস। বীণা, বীণা বাদক কে আছেন? এস বালচন্দ্রন আর আসাদ আলী খান, ঠিক আছে। সন্তুর, পণ্ডিত শিবকুমার শর্মা, ভজন সোপারি। সন্তর কে আছেন? পণ্ডিত শিবকুমার শর্মা, ভজন সোপারি। সেহনাই, সেহনাই বাদক কি আছেন? সেহনাই বলতে হচ্ছে কি আগেকার দিনে বিয়েতে যে বাদ্যযন্ত্রটা বিশেষ করে বাজানো হতো তাকে বলা হতো কি? সেহনাই। সেই সেহনাই বাদক কি আছেন? উস্তাদ বিসমিল্লা খান, খুব গুরুত্বপূর্ণ নাম, উস্তাদ বিসমিল্লা খান। আর তবলা বাদক কে আছেন? জাকির হুসেন, লতিফ খান, আল্লাহ রাখা, কিষান মহারাজ, এগুলো হচ্ছে কি তবলা বাদক। তাহলে দেখো এখানে প্রশ্ন কী ছিল? পণ্ডিত রবিশঙ্কর। পণ্ডিত রবিশঙ্কর কিসের সাথে যুক্ত? সিতারের সাথে যুক্ত, ঠিক আছে। এরপর দেখো আরব সাগর নিচের কোন মহাসাগরের বিস্তৃত একটি রূপ? প্রশান্ত মহাসাগর, দক্ষিণ মহাসাগর, আর্কটিক মহাসাগর, নাকি ভারত মহাসাগর? তো দেখো ওয়ার্ল্ড ম্যাপটা যদি দেখো একেবারে উপর দিকে কী আছে? আর্কটিক ওশিয়ান, এবং এদিকে কী আছে? প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর। দেখো তোমাদের মনে হতে পারে যে প্রশান্ত মহাসাগরটা তাহলে দুদিকে কেন? পৃথিবীটাকে যদি গোল করা হয়, পৃথিবীটা তো গোল, যার আকৃতি অরিজিনালি জিওড কিন্তু আমরা গোল বলে ধরি, তাকে যদি মাঝ বরাবর কাটি তাহলে এইখানের যে সমুদ্রটা আছে এটা কিছুটা অংশ এইদিকেও আসবে, কিছুটা অংশ এইদিকেও আসবে। তার জন্য কি প্রশান্ত মহাসাগরটা কি দুদিকে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে প্রশান্ত মহাসাগর। এরপর দেখো নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকাকে আলাদা করছে কে? আটলান্টিক ওশিয়ান, ঠিক আছে। এটা হচ্ছে কি নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, তার সাথে এদিকে কী আছে? ইউরোপ আর আফ্রিকা। তাহলে নর্থ আমেরিকা, সাউথ আমেরিকাকে ইউরোপ এবং আফ্রিকার থেকে কে আলাদা করছে? আটলান্টিক ওশিয়ান। এবং এটা দেখো দেখতে অনেকটা এস আকৃতির, তার জন্য এটাকে বলা হয় এস আকৃতির ওশিয়ান, এস আকৃতির মহাসাগর। তাহলে এস আকৃতির মহাসাগর কি? আটলান্টিক মহাসাগর। উপর দিকে দেখো আর্কটিক ওশিয়ান, আর্কটিক ওশিয়ান কোথায়? একেবারে উপর দিকে নর্থ পোলে, ঠিক আছে। নর্থ পোলে যে সমুদ্রটা আছে, যে মহাসাগরটা আছে তাকে বলা হচ্ছে আর্কটিক ওশিয়ান। এবং ভারতের নিচে দেখো এটা হচ্ছে কি ভারত, ঠিক আছে। এই ভারতের নিচে যেটা আছে ইন্ডিয়ান ওশিয়ান বা হিন্দ মহাসাগর। এই হিন্দ মহাসাগরের দুটো অংশ, ঠিক আছে। হিন্দ মহাসাগরের দুটো অংশ, একটা হচ্ছে কি বে অফ বেঙ্গল আর একটা হচ্ছে অ্যারাবিয়ান সি। এই যে অ্যারাবিয়ান সি, ঠিক আছে, এই অ্যারাবিয়ান সি কিন্তু ইন্ডিয়ান ওশিয়ান বা ভারত মহাসাগরের যে
যে ভারত মহাসাগর আছে তারই একটা অংশ হচ্ছে কি অ্যারাবিয়ান সাগর। ঠিক আছে, তাহলে এখানে কি প্রশ্ন আছে, আরব সাগর নিচের কোন মহাসাগরে বিস্তৃত একটি রূপ, ভারত মহাসাগরের। ঠিক আছে, ভারত মহাসাগরটা হচ্ছে কি ভারতের নিচে যে মহাসাগরটা আছে, আমাদের দক্ষিণ দিকে যে মহাসাগরটা আছে তাকে বলা হচ্ছে ভারত মহাসাগর। এই ভারত মহাসাগরেরই একটা অংশ হচ্ছে কি আরব সাগর। ঠিক আছে, এরপর দেখো শম্ভু মহারাজ নিম্নলিখিত কোন ঘরানার একজন বিখ্যাত কত্থক গুরু ছিলেন। কত্থক হচ্ছে কি একটা ক্লাসিক্যাল ডান্স, কোথাকার, নর্থ ইন্ডিয়ার একটা ক্লাসিক্যাল ডান্স হচ্ছে কি কত্থক। ঠিক আছে, কত্থকের মধ্যে কতকগুলো ঘরানা আছে, লখনৌ ঘরানা, বানারস ঘরানা, জয়পুর ঘরানা। ঠিক আছে, এই যে ঘরানা মানে তার কি প্রত্যেকটার আলাদা আলাদা কিছু কিছু নিয়ম রীতি রেওয়াজ আছে, তো সেগুলোর আলাদা আলাদা নাম দেওয়া আছে, সেগুলোকে বলা হচ্ছে ঘরানা। তো শম্ভু মহারাজ কোন ঘরানার একজন ডান্সার ছিলেন, লখনৌ ঘরানার। ঠিক আছে, কোথাকার, লখনৌ ঘরানার। দেখো কত্থকের 4টি স্বতন্ত্র রূপে পাওয়া যায় যাকে ঘরানা বলা হয়। যে শহরগুলির কত্থক নৃত্যের ঐতিহ্য বিকশিত হয়েছিল তাদের নামে রাখা হয়েছে জয়পুর, বেনারস, লখনৌ। যেখানে জয়পুর ঘরানা পায়ের নড়াচড়ার উপর বেশি মনোযোগ দেয়। ঠিক আছে, জয়পুর ঘরানা কিসের উপর, পায়ের নড়াচড়া। বেনারস এবং লখনৌ ঘরানা মুখের অভিব্যক্তি এবং সুন্দর হাতের নড়াচড়ার উপর বেশি মনোযোগ দেয়। তাহলে 3টা ঘরানা বললাম, একটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার জয়পুর, জয়পুর, আরেকটা হচ্ছে কি বানারস, আর একটা হচ্ছে লখনৌ। ঠিক আছে, দেখো এই যে জয়পুর ঘরানা এখানে কিসের উপর বেশি মানে প্রেসার দেওয়া হয়, এখানে হচ্ছে পায়ের নড়াচড়া। ঠিক আছে, পায়ের নড়াচড়ার উপর বেশি প্রেসার দেয় জয়পুর ঘরানায়, এবং বেনারস এবং লখনৌ ঘরানাতে কি হাতের নড়াচড়া এবং মুখের অভিব্যক্তি, হাতের নড়াচড়া এবং মুখের অভিব্যক্তির উপর কিসের প্রভাব দেয়, এই বানারস এবং লখনৌ ঘরানায়। ঠিক আছে, তাহলে শম্ভু মহারাজ কোথাকার একজন, লখনৌ ঘরানার। এরপর দেখো যে ক্লাসিক্যাল ডান্স। ঠিক আছে, সঙ্গীত নাটক একাডেমির মতে ভারতে টোটাল 8টি শাস্ত্রীয় নৃত্য আছে, 8টা ক্লাসিক্যাল ডান্স আছে, কিন্তু সংস্কৃতি মন্ত্রক মানে যেটাকে বলা হচ্ছে কি যে মিনিস্ট্রি অফ কালচার, তার হিসাবে 9টা ক্লাসিক্যাল ডান্স আছে, এবং 9 নাম্বারটা হচ্ছে কি ছৌ নৃত্য। তাহলে কি সঙ্গীত নাটক একাডেমি, সঙ্গীত নাটক একাডেমি অনুযায়ী টোটাল 8টা ক্লাসিক্যাল ডান্স আছে, কিন্তু আমাদের যে মিনিস্ট্রি অফ কালচার আছে তার যে মানে ডাটা সেই অনুযায়ী আমাদের 9টা ক্লাসিক্যাল ডান্স আছে, সেই 9 নাম্বারটা হচ্ছে কি ছৌ নৃত্য। দেখো আমাদের যে 8টা ক্লাসিক্যাল ডান্স আছে সেগুলো কি কি, ভারতনাট্যম, কুচিপুড়ি, কথাকলি, মোহিনীআট্টম, মণিপুরি, কত্থক, উড়িষ্যি আর সত্রিয়া। ভারতনাট্যম কোথাকার, তামিলনাড়ু, এবং এটা সবথেকে প্রাচীনতম ক্লাসিক্যাল ডান্স। কুচিপুড়ি কোথাকার, অন্ধ্রপ্রদেশ। কথাকলি কেরালা, মোহিনীআট্টম কেরালা, মণিপুরি মণিপুর, মণিপুরি কোথাকার, মণিপুরের। কত্থক নর্থ ইন্ডিয়ার হচ্ছে কত্থক, এবং এই কত্থকেরই একজন গুরুত্বপূর্ণ ডান্সার হচ্ছে শম্ভু মহারাজ। উড়িষ্যার উড়িষ্যি, আর হচ্ছে আসামের সত্রিয়া। ঠিক আছে, এরপর দেখো বলছে বৌদ্ধ যুগের প্রাচীনতম স্তূপ কোনটি, মানে প্রাচীনতম যে স্তূপগুলো আছে, বৌদ্ধ যে স্তূপগুলো আছে তার মধ্যে সবথেকে প্রাচীনতম কোনটি, ধামেকা স্তূপ, মহাবোধি স্তূপ, কেশরিয়া স্তূপ নাকি সাঁচি স্তূপ। তো মনে রাখবে প্রাচীনতমর কথা যদি বলা হয় সেটা হচ্ছে কি সাঁচি স্তূপ। ঠিক আছে, এটা অ্যান্সার হচ্ছে সাঁচি স্তূপ। এটা 3rd সেঞ্চুরিতে কিন্তু বানানো হয়েছিল, 3rd সেঞ্চুরিতে বানানো হয়েছিল। ঠিক আছে, এবং এটি কোথায় অবস্থিত, এটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত, এবং এটিকে কে বানিয়েছিল, সম্রাট অশোক, মৌর্য সম্রাট অশোক কিন্তু তিনি এটিকে বানিয়েছিলেন, সাঁচি স্তূপ। ঠিক আছে, এই যে সাঁচি স্তূপ এটা কিন্তু ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ঠিক আছে, ইউনেস্কো যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেখানেও কিন্তু যুক্ত। ঠিক আছে, এটা 1989 সালে ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেখানে যুক্ত হয়। এরপর দেখো আমরা যদি সাঁচি স্তূপটা দেখি, ঠিক আছে, সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা তোমাদেরকে জানতে হবে। প্রথমে আছে অর্ধা বৃত্তাকার। ঠিক আছে, এই ছবিটা একবার ভালো করে মন দিয়ে দেখবে। ঠিক আছে, এইখানে একটা থাকে এরকম, তারপরে একটা টাওয়ারের মতো থাকে, 3টা থাকে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে কি বৌদ্ধদের যে স্তূপ। ঠিক আছে, এই যে ফাঁকা জায়গাটাকে এটাকে বলা হচ্ছে তোরং দুয়ার। কি বলা হচ্ছে, তোরং দুয়ার।
এখানে গৌতম বুদ্ধের যে জাতক কথা, তার নিয়ে যে গল্প, তার যে মানে আগের জন্মের যে কথা, সেগুলো সব কিন্তু এই তোরং দুয়ারে লেখা থাকে। ঠিক আছে, এই যে পথটা, ঠিক আছে, এই পথটাকে কি বলা হয়? এই পথটাকে বলা হয় প্রদক্ষিণা পথ। প্রদক্ষিণা পথ। আমরা যেমন দেখবে মন্দিরে গেলে কি মন্দিরকে 7বার প্রদক্ষিণ করি, সেই যে পথ সেটাকে বলা হচ্ছে প্রদক্ষিণা পথ। এই যে অর্ধবৃত্তাকার অংশটি আছে এটাকে বলা হচ্ছে অণ্ড। এটাকে কি বলা হচ্ছে? অণ্ড। এই অর্ধবৃত্তাকার অংশটিকে বলা হচ্ছে অণ্ড। ঠিক আছে, এবং তার উপর দেখো এই যে ইটের মতন একটা রাখা হয়েছে, এটাকে বলা হচ্ছে হার্মিকা। ঠিক আছে, এটাকে কি বলা হচ্ছে? হার্মিকা। এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের সবথেকে পবিত্র একটা অংশ। ঠিক আছে, এখানে কি রাখা হয়েছে? গৌতম বুদ্ধের যে অবশেষ, তিনি মারা যাওয়ার পর তার যে অবশেষ, সেই অবশেষটা কোথায় রাখা হয়েছে? গৌতম বুদ্ধের যে অবশেষ, ঠিক আছে, হয় তার জুতা বা তার আরও অন্যান্য যে সামগ্রী ছিল তার, সেই যে জিনিসগুলো সেগুলো কোথায় রাখা হয়েছে? হার্মিকাতে রাখা হয়েছে। এটা হচ্ছে কি সবথেকে পবিত্র। এরপর দেখো উপরে 3টা টাওয়ারের মতো আছে। এই যে 3টা টাওয়ারের মতো আছে, এই 3টাকে বলা হচ্ছে ছত্র। এটাকে বলা হচ্ছে ছত্র। এই 3টা ছত্র 3টা বিষয়ের প্রতীক। একটা হচ্ছে কি সমানতা, একটা হচ্ছে সমানতা, আরেকটা হচ্ছে উদারতা, উদারতা, আরেকটা হচ্ছে তোমার শ্রদ্ধা। ঠিক আছে, তাহলে এই যে 3টা বিষয় সমানতা, উদারতা এবং শ্রদ্ধা, এই 3টার যে কি বলা হয় সাইন বা চিহ্ন, সেটা হচ্ছে কি এই ছত্রটা। ঠিক আছে, তাহলে সব থেকে প্রাচীন হচ্ছে সাঁচি। দেখো এই যে ধামেকা, ধামেকা স্তূপ আছে, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে ইউপির সারনাথে অবস্থিত। সারনাথ, সারনাথ। মনে রাখবে এখানেই গৌতম বুদ্ধ প্রথম তার যে ধর্মচক্র প্রবর্তন বা প্রথম যে জ্ঞানের বিতরণ, প্রথম জ্ঞান এখানেই কিন্তু তিনি দিয়েছিলেন, এই সারনাথে। ঠিক আছে, এরপর দেখো এই যে মহাবোধি স্তূপ আছে না, এই মহাবোধি স্তূপ, এই মহাবোধি স্তূপটা অবস্থিত হচ্ছে কোথায়? বিহারে। বিহারে যেখানে গৌতম বুদ্ধ কি করেছিলেন? জ্ঞান লাভ করেছিলেন, সেখানে অবস্থিত হচ্ছে কি মহাবোধি স্তূপ, এবং এটিও 2002 সালে ইউনেস্কোতে যুক্ত হয়েছে। ঠিক আছে, এটাও কিন্তু মনে রাখো। নেক্সট দেখো কি ভারতের সংসদের উভয় কক্ষের নির্বাচন, ইলেকশন, উভয় কক্ষ মানে লোকসভা এবং রাজ্যসভার যে ইলেকশন, সেটা পরিচালনা কে করেন? মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স নাকি ইলেকশন কমিশন, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার? তো মনে রাখবে সংসদের যে কোনো ইলেকশন সেটা কে নির্ণয় করে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এটা আমাদের সংবিধানের ভাগ 15তে 324 থেকে 329 আর্টিকেলের মধ্যে রয়েছে। তাহলে কি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চর্চা আমাদের সংবিধানের ভাগ 15তে, ঠিক আছে, আর্টিকেল 324 থেকে 329-এর মধ্যে রয়েছে। আমাদের ভারতের প্রথম যে ইলেকশন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। এবং ইলেকশন কমিশনের যে গঠন সেটা হয়েছিল কবে? সেটা হচ্ছে 25শে জানুয়ারি। ঠিক আছে, সেটা কবে হয়েছিল? 25শে জানুয়ারি হয়েছিল 1950 সালে। ঠিক আছে, এবং ভারতের প্রথম ইলেকশন কমিশনার কে ছিলেন? ইলেকশন কমিশনার ছিলেন সুকুমার সেন। এবং প্রথম মহিলা ইলেকশন কমিশনার কে ছিলেন? রমা দেবী। তাহলে ফার্স্ট ছিলেন সুকুমার সেন এবং প্রথম মহিলা রমা দেবী। এবং বর্তমানে কে আছে সেটা তোমরা জানাবে, ঠিক আছে, কমেন্ট বক্সে বর্তমানে কে আছেন। এরপর দেখো পানিপথের তৃতীয় যুদ্ধ নিম্নলিখিত কোন বছরে সংঘটিত হয়েছিল? তোমরা জানো যে পানিপথের টোটাল 3বার যুদ্ধ হয়েছে। তো এই 3টা যুদ্ধ কখন কখন হয়েছে এবং কাদের মধ্যে হয়েছে খুব গুরুত্বপূর্ণ। দেখো প্রথম যে পানিপথের যুদ্ধ সেটা 1526 সালে হয়েছিল। কবে? 1526 সালে হয়েছিল। কার কার মধ্যে হয়েছিল? বাবর এবং লোধি বংশ। ঠিক আছে, দিল্লি সালতানাতের যে লোধি বংশ এবং বাবরের মধ্যে হয়েছিল কি ফার্স্ট পানিপথের যুদ্ধ 1526। এবং এখানে জয়ী কে হয়েছিল? এখানে জয়ী হয়েছিল বাবর। বাবর কিন্তু এখানে জয়ী হয়েছিল। সেকেন্ড পানিপথের যুদ্ধ 1556 মধ্যে হয়েছিল। কার কার মধ্যে হয়েছিল? হেমু এবং আকবর। তাহলে কার কার মধ্যে হয়েছিলেন? হেমু, হিন্দু রাজা হেমু এবং আকবরের সাথে হয়েছিল কি পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 সালে।
1556। এখানে জয়ী কে হয়েছিলেন? আকবর। এবং 3 নাম্বার যে পানিপথের যুদ্ধ, এটা হয়েছিল 1761 সালে, 1761। এবং এখানে কার কার মধ্যে হয়েছিল? একটা হচ্ছে মারাঠা এম্পায়ার ছিল, মারাঠা সাম্রাজ্য, আর তার সাথে কি ছিল? আহমদ শাহ আবদালি, আহমদ শাহ দুরানি। ঠিক আছে, তো এই দুজনকার মধ্যে কি হয়েছিল? আফগানিস্তানের শাসক ছিলেন তিনি। দুজনকার মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল এবং জয়ী হয়েছিল কে? আহমদ শাহ দুরানি, আফগানিস্তানের যে শাসক। তাহলে কখন হয়েছিল? 1761 সালে। ঠিক আছে, 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। এরপর দেখো আনটাচেবল উপন্যাসটি কার লেখা? আনটাচেবল এই উপন্যাসটি কার লেখা? ঠিক আছে, মুল্ক রাজ আনন্দ, নাকি আর.সি. মজুমদার, নাকি প্রেমচন্দ, নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? তো দেখো আনটাচেবল যে উপন্যাসটি আছে এটির লেখক হচ্ছেন কে? মুল্ক রাজ আনন্দ। কে? মুল্ক রাজ আনন্দ। ঠিক আছে, এরপর দেখো আরও অন্যান্য যে গুরুত্বপূর্ণ উপন্যাসগুলি আছে, যেমন আর.সি. মজুমদারের লেখা বইগুলি, প্রেমচাঁদের বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বইগুলি তোমরা দেখে নাও। দেখো আর.সি. মজুমদার একজন ঐতিহাসিক। ঠিক আছে, আর.সি. মজুমদারের লেখা একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে কর্পোরেট লাইফ ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। প্রাচীন ভারতের যে কর্পোরেট লাইফ সেই বিষয়ে তিনি লিখেছেন, কর্পোরেট লাইফ ইন এনসিয়েন্ট ইন্ডিয়া। এরপর দেখো প্রেমচাঁদ, তিনি একজন উর্দু কবি। ঠিক আছে, তার লেখা কয়েকটি বই, যেমন গোদান, নমক কা দারোগা, নমক মানে হচ্ছে নুন, নমক কা দারোগা, পাঁচ পরমেশ্বর, কার লেখা? প্রেমচাঁদ। এরপর দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে আনন্দমঠ। কী জন্য গুরুত্বপূর্ণ? আনন্দমঠ যে উপন্যাসটি আছে সেখান থেকে আমরা কি নিয়েছি? বন্দে মাতরম, আমাদের যে জাতীয় গান, ঠিক আছে, ন্যাশনাল যে সং আছে, সেটা আমরা কোথার থেকে নিয়েছি? সেটা হচ্ছে আমরা আনন্দমঠ উপন্যাস থেকে নিয়েছি, সেই যে বন্দে মাতরম। এবং এই আনন্দমঠ উপন্যাসেই একটা বিদ্রোহের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহ। তাহলে সন্ন্যাসী বিদ্রোহের আলোচনা কোন উপন্যাসে করা হয়েছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস থেকে। ঠিক আছে, এরপর দেখো অমর্ত্য সেন হচ্ছে কি? ভারতের প্রথম নোবেল প্রাপক কি? ইকোনমিস্ট, ফার্স্ট অর্থনীতিবিদ যিনি কিনা নোবেল পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, অমর্ত্য সেনের লেখা দুটি বই, দ্য আইডিয়া অফ জাস্টিস আর একটা হচ্ছে দ্য আর্গুমেন্টেটিভ ওয়ার্ল্ড। এই দুটো বই খুব গুরুত্বপূর্ণ। উর্জিত পাটেলের লেখা বইটির নাম কি? ওভারড্রাফট। অমিতাভ ঘোষ লেখা বইটির নাম কি? দ্য লিভিং মাউন্টেন। অরুন্ধতী রয়ের লেখা বইটির নাম কি? দ্য গড অফ স্মল থিংস। কি নাম? দ্য গড অফ স্মল থিংস। এরপর দেখো আরও একটি গুরুত্বপূর্ণ লেখিকা হচ্ছেন কে? আশাপূর্ণা দেবী, খুব গুরুত্বপূর্ণ। তার লেখা বইটির নাম কি? প্রথম প্রতিশ্রুতি। এবং এই আশাপূর্ণা দেবী প্রথম কিন্তু যে জ্ঞানপীঠ পুরস্কার, ঠিক আছে, প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক মহিলাকে আশাপূর্ণা দেবী। তার লেখা বইটির নাম কি ছিল? প্রথম প্রতিশ্রুতি। এটা একটা উপন্যাস ছিল এবং 1761 সালে কিন্তু তিনি 1976 সালে তিনি এই জ্ঞানপীঠ পুরস্কারটি পেয়েছিলেন, 1976। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, নটওয়ারি নৃত্যের সাথে কোন নৃত্যের সম্পর্ক রয়েছে? কত্থক, কুচিপুড়ি, ওড়িশি, কথাকলি। তো মনে রাখবে যে নটওয়ারি নৃত্য এটা কিসের সাথে যুক্ত? কত্থকের সাথে। ঠিক আছে, দেখো কত্থক ডান্সার কতগুলি খুব গুরুত্বপূর্ণ, যেমন কালকা প্রসাদ, বিরজু মহারাজ, সিতারা দেবী, শোভনা নারায়ণ, মালবিকা সরকার, এই প্রত্যেকেই কিন্তু কত্থকের খুব গুরুত্বপূর্ণ ডান্সার। এরপর দেখো বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম ভারতের বৃহত্তম হকি স্টেডিয়ামগুলির মধ্যে একটি। এই স্টেডিয়ামটি কোন রাজ্যে অবস্থিত? বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, বিহার, নাকি উড়িষ্যা, নাকি ছত্তিশগড়? তো মনে রাখবে যে বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম এটা অবস্থিত হচ্ছে উড়িষ্যার রাউরকেল্লাতে, ঠিক আছে, উড়িষ্যার রাউরকেল্লাতে হচ্ছে কি হকি স্টেডিয়ামটি অবস্থিত। এরপর দেখো কিছু গুরুত্বপূর্ণ যে স্টেডিয়াম আছে এবং সেগুলি কোথায় অবস্থিত তোমাদের জানা দরকার। যেমন বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম বললাম কি উড়িষ্যার রাউরকেল্লা। ওয়াংখেড়ে এটা ক্রিকেটের স্টেডিয়াম মুম্বাইয়ে। নরেন্দ্র মোদী স্টেডিয়াম সবথেকে বড়, বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদী,
কোথায়? আহমেদাবাদে অবস্থিত, গুজরাট। ভূপেন হাজারিকা ক্রিকেটের জন্য যুক্ত, ঠিক আছে, আসামে। রাজীব গান্ধী হায়দ্রাবাদ। ফিরোজ শাহ কোটলা, যেটার বর্তমান নাম হচ্ছে অরুণ জেটলি, ঠিক আছে, এই অরুণ জেটলি বা ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামটি দিল্লিতে অবস্থিত। এই স্টেডিয়াম সম্পর্কে ইতিহাসও একটি গুরুত্বপূর্ণ দিক আছে। এই স্টেডিয়ামেই কিন্তু চন্দ্রশেখর আজাদ এবং ভগৎ সিং মিলে, ঠিক আছে, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান যে অ্যাসোসিয়েশন আছে HSRA, তার স্থাপনা করেছিলেন কোথায়? ফিরোজ শাহ কোটলাতে, ঠিক আছে। তারপর দেখো শের এ কাশ্মীর, কত সালে? 1928। শের এ কাশ্মীর শ্রীনগরে অবস্থিত। ধ্যানচাঁদ হকি স্টেডিয়াম দিল্লিতে অবস্থিত, ঠিক আছে। এরপর দেখো নির্দেশমূলক নীতিগুলি মূলত 3টি বিস্তৃত বিভাগে শ্রেণীবদ্ধ করা হয়েছে। নিচের কোনটি সেই শ্রেণী বিভাগের অংশ নয়? দেখো আমাদের যে ডিপিএসপি আছে, ঠিক আছে, ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ভাগ 4, আর্টিকেল 36 থেকে 51। এইখানে যে আর্টিকেলগুলো আছে সেগুলোকে কি 3টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। 3টে শ্রেণী কি কি? একটা হচ্ছে উদারতা, কি কি? একটা হচ্ছে উদারতা, একটা হচ্ছে সমাজতান্ত্রিক, একটা হচ্ছে গান্ধীবাদী। তাহলে লিবারাল, সোশ্যালিস্ট আর গান্ধিয়ান, এই 3টে শ্রেণীতে ভাগ করা হয়েছে, কিন্তু প্রামাণিক বলে কোনো রকম ভাগ রাখা হয়নি। তাহলে কি বলেছে? অংশ নয়, তার মানে অ্যান্সার হচ্ছে প্রামাণিকটা, ঠিক আছে, বাকিগুলো কিন্তু অংশ। এরপর দেখো কোন কোন আর্টিকেলগুলো কোন শ্রেণীতে রাখা হয়েছে। তাহলে 1 নম্বরে ছিল কি? গান্ধীবাদী, গান্ধীবাদী ছিল। তাছাড়া কি আছে? সমাজতান্ত্রিক এবং উদার, সমাজতান্ত্রিক, সমাজতান্ত্রিক, আরেকটা হচ্ছে উদার। তো দেখো গান্ধীবাদীর মধ্যে কোন কোন আর্টিকেল রাখা হয়েছে? আর্টিকেল 40 গান্ধীবাদীর মধ্যে আছে। আর্টিকেল 43 A গান্ধীবাদীর মধ্যে আছে। আর্টিকেল 46 কোথায় আছে? গান্ধীবাদী। আর 47 আছে গান্ধীবাদীতে, ঠিক আছে। সমাজবাদীর মধ্যে কি কি আছে? 38 আছে, 39 আছে, 39 A আছে, ফ্রি লিগাল এড যেটা, ঠিক আছে, 41 আছে, 42 এবং 43। এই আর্টিকেলগুলো কোথায়? সমাজতন্ত্র। এবং বাকি যেগুলো রয়েছে সেগুলো উদারবাদী। তাহলে কোনটা নাই? যেমন 44, ঠিক আছে, 45, 45, 48, দু জায়গাতে নেই, 48 A উদারবাদ, 49, 50, 51, এই আর্টিকেলগুলো কোথায় রাখা হয়েছে? উদারবাদীর মধ্যে রাখা হয়েছে। এরপর দেখো পুরুষদের জন্য হ্যান্ডবলের ওজন কত? হ্যান্ডবল হচ্ছে একটা কি? স্পোর্ট। হ্যান্ডবলের যে ওজন পুরুষদের জন্য কত সেটা মনে রাখবে, 425 থেকে 475 গ্রাম পর্যন্ত থাকে সেটা পুরুষদের জন্য, ঠিক আছে। দেখো রাগবি খেলায় সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো এখান থেকে আসে সেটা হচ্ছে কোন খেলাতে কতজন খেলোয়াড় থাকে, প্লেয়ার, ঠিক আছে। প্রথমে দেখো কি আছে? রাগবিতে থাকে 15 জন। তারপরে কি আছে? হকিতে 11 জন, ক্রিকেটে 11 জন, ফুটবলে 11 জন। তাহলে হকি, ক্রিকেট, ফুটবল 11 জন, রাগবিতে কিন্তু 15 জন। খোখো খেলায় 9 জন, বেসবল 9 জন। বেসবল কোথাকার ন্যাশনাল মানে স্পোর্ট যদি বলতে পারো তাহলে কমেন্ট বক্সে জানাও। দেখো বেসবল হচ্ছে কোথাকার? আমেরিকার যে ন্যাশনাল স্পোর্ট, ঠিক আছে, রাষ্ট্রীয় যে ক্রীড়া সেটা হচ্ছে কি? বেসবল। জিমন্যাস্টে থাকে 8 জন, স্নুকারে থাকে 1 জন, কাবাডিতে 7 জন, নেটবলে 7 জন। দেখো নেটবলে যদি দেখো ওয়ার্ডও কিন্তু 4টে আছে, নেট NET 3টে আর বল BALL 4টে 7টা। কাবাডি, ঠিক আছে, ওয়াটার পোলো 7 জন, পোলো 4 জন, ভলিবল 6 জন। ভলিবল কোথাকার রাষ্ট্রীয় খেল? ভলিবল রাষ্ট্রীয় খেলা হচ্ছে কোথাকার? শ্রীলঙ্কার যে ন্যাশনাল স্পোর্ট সেটা হচ্ছে কি? ভলিবল। হ্যান্ডবলে থাকে 7 জন, বাস্কেটবলে 5 জন, ব্যাডমিন্টনে 1 বা 2 জন থাকে, ঠিক আছে। এরপর দেখো কোন ভিটামিন একটি সুস্থ ইমিউনো সিস্টেম, কম আলো দৃষ্টি এবং সূক্ষ্ম চামড়ার জন্য প্রয়োজন, ঠিক আছে। বিশেষ করে এখানে দেখো কম আলো দৃষ্টি মানে কি? রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন A, ঠিক আছে, ভিটামিন এর অভাবে হয়। এই যে ভিটামিন A, এটার একটা রাসায়নিক নাম আছে কি? রেটিনল, ঠিক আছে। ভিটামিন এর অভাবে কি কি হয়? একটা হচ্ছে নাইট ব্লাইন্ডনেস, রাতকানা, ঠিক আছে,
ব্লাইন্ডনেস, রাতকানা। তাছাড়া কি হয়, জিরো থ্যালাসেমিয়া, জিরো থ্যালাসেমিয়া, এই রোগটা কী হয়, ভিটামিন এর অভাবে, ভিটামিন এর অভাবে, ঠিক আছে। এরপর দেখো এই যে ভিটামিন এ, এটা কিন্তু একটা অ্যান্টি ইনফেকশন ভিটামিন। অ্যান্টি ইনফেকশন ভিটামিন মানে কি, এই ভিটামিন রোগ প্রতিরোধে সহায়তা করে, তার জন্য এটা কি বলা হচ্ছে, অ্যান্টি ইনফেকশন ভিটামিন, ঠিক আছে। এবং ভিটামিন এর সংশ্লেষণটা আমাদের শরীরে কোথায় হয়, ভিটামিন এর যে সংশ্লেষণ মানে পাচনটা কোথায় হয়, ভিটামিন এর সংশ্লেষণ আমাদের শরীরে লিভারে হয়। এবং মনে রাখবে এক ধরনের রাইস, আমরা সাধারণত জানি কি চাল বা ভাতের মধ্যে আমরা কি থাকে, কার্বোহাইড্রেট, কিন্তু এক ধরনের চাল আছে যাকে বলা হচ্ছে গোল্ডেন রাইস। এই যে গোল্ডেন রাইসে কি থাকে, প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, ভিটামিন এ থাকে প্রচুর পরিমাণে, ঠিক আছে। এটা এই পর্যন্ত এগুলো মনে থাকবে। এরপর দেখো আমাদের যে ভিটামিনগুলো আছে সেখানে একটা প্রশ্ন আসে, কোন ভিটামিনটা জলে দ্রব্য আর কোন ভিটামিনটা লিপিডে দ্রব্য। তো মনে রাখবে জলে দ্রব্য হচ্ছে বিসি, বি এবং সি, ঠিক আছে। বি এবং সি হচ্ছে কি জলে দ্রব্য, আর বাকি যতগুলো আছে এ ডি ই কে, ঠিক আছে, সেগুলো হচ্ছে লিপিডে। ঠিক আছে, তাহলে লিপিডে হচ্ছে এ ডি ই কে, আর ওয়াটার সলিউবল হচ্ছে কি বি এবং সি, ভিটামিন বিসি, 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 এই ভিটামিন বিসি কোথার সাথে যুক্ত, ওয়াটার সলিউবল। আর এ ডি ই কি লিপিডের সাথে যুক্ত, ঠিক আছে, মানে লিপিডের দ্রব্য আর কি, মনে রাখার জন্য বললাম। তো ভিটামিন এর বললাম যে কেমিক্যাল নেম রেটিনল, এবং ভিটামিন এর থেকে কী কী পাওয়া যায় আর ভিটামিন এ কিসে সহায়তা করে সেটা বললাম। এরপর দেখো বাজেট, তোমরা জানো যে 2024-25 বাজেট সেটা কিন্তু আজকে আমাদের পেশ হচ্ছে, ঠিক আছে। 2024-25 যে বাজেট আছে সেটা কিন্তু আজকে আমাদের পেশ হচ্ছে। তো এইটা নিয়ে একটা ডিটেলস ক্লাস, কারণ বাজেট থেকে প্রশ্ন এমটিএস পরীক্ষায় পাবেই, কারেন্ট অ্যাফেয়ার্সের রূপে হলেও, কিসের কারেন্ট অ্যাফেয়ার্সের রূপেই কিন্তু এই প্রশ্নগুলো পাবে বাজেট থেকে। তো এটা নিয়ে ক্লাস কিন্তু কালকে তোমাদের করানো হবে। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। আজকে যে শিফট 5-এ যতগুলো কোয়েশ্চেন ছিল জিকে জিএসে সব প্রশ্নগুলো তোমাদেরকে করিয়েছি, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।